আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একটা অভিযোগ বারংবার তৃণমূল কংগ্রেস করছিল যে ভোটে কারচুপি করা হয়েছে এবং সেটা ভোট চলাকালীন সময় থেকেই তারা করছিল। এবং সেই কারচুপিটা তৃণমূল কংগ্রেস বলেছে যে ইলেকশন কমিশনকে দিয়ে ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে সংগঠিত করেছে। পশ্চিমবঙ্গ 2026 বিধানসভার ভোট হয়ে গিয়েছে, রেজাল্ট সামনে চলে এসেছে, অভূতপূর্বভাবে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে গেছে। এখন সেই সমস্ত অভিযোগ বাদানুবাদ কোনোটারই কোনো ভিত্তি থাকছে না এখনো পর্যন্ত। কিন্তু তার মধ্যেই যে ঘটনাটা সামনে এলো সেটা নিয়ে তো প্রশ্ন উঠেই। তার কারণ এই মুহূর্তে নতুন সরকার তৈরি হলো এবং যেদিন সরকার প্রতিষ্ঠিত হলো ঠিক সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করলেন এবং তার কয়েক ঘন্টার মধ্যে আমাদের সামনে উঠে এলো একটি চিঠি এবং একদম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একদম নবনির্বাচিত রাজ্যের মুখ্যমন্ত্রী, নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত করা হলো এমন একজন মানুষকে যিনি এই সম্পূর্ণ ভোট প্রক্রিয়াটা সংগঠিত করেছিলেন। সুব্রত গুপ্তর কথা বলছি আমরা। সুব্রত গুপ্তকে নবনির্বাচিত নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের শুভেন্দু অধিকারী তার প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং এটা নিয়ে এই মুহূর্তে রীতিমতন জল্পনা এবং অবশ্যই আরো তৃণমূল কংগ্রেসের হাতে কিন্তু একটা অস্ত্র পৌঁছে গেল তেমনই সংশ্লিষ্ট মহল মনে করছে। তার কারণ এই সুব্রত গুপ্তর বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছিল। মনোজ কুমার আগরওয়াল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছিল ভোট প্রক্রিয়া চলাকালীন এবং তাদের বক্তব্য ছিল সম্পূর্ণ ইলেকশন কমিশনকে ম্যানেজ করে এই মুহূর্তে সুব্রত গুপ্তর মাধ্যমে, মনোজ কুমার আগরওয়াল মাধ্যমে সম্পূর্ণ ইলেকশনটাকে ম্যানেজ করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখল করতে চাইছে। এবং সেই ক্ষমতা যখন শেষ পর্যন্ত তারা হাতে পেল, ঠিক যেদিন সরকার গঠিত হলো সেদিনই ঠিক কতটা দরকার ছিল প্রধান উপদেষ্টা হিসাবে এই সুব্রত গুপ্তকে একদম নিয়োগ করার, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখবো এবং অবশ্যই বলবো যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিতে গিয়ে তাদের নিজের পায়ে নিজে কুড়ুল মারলো না তো, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। সেটা নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন শেষ অবধি দেখুন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে একদম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রধান উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ করা হয়েছে। এই সুব্রত গুপ্ত আইএএস অফিসার হিসেবে ইলেকশন কমিশনের দপ্তরে কাজ করছেন এবং পশ্চিমবঙ্গের অবজারভারদের সম্পূর্ণভাবে সংগঠিত করছিলেন তিনি এবং সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিক অভিযোগ তুলেছে। সুব্রত গুপ্তকে নিয়ে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট থেকে শুরু করে অফিসিয়াল এক্স হ্যান্ডেল, সেখানেও তারা সম্পূর্ণ বলেছে বেন্ড করে দিচ্ছে সম্পূর্ণ ইলেকশন প্রসিডিওরটাকে, দুমড়ে মুচড়ে তিনি সম্পূর্ণ নিজের মতন কন্ট্রোল করতে চাইছেন। এটা যেমন লিখিতভাবে জানিয়েছে ঠিক তেমন ভাবেই কুণাল ঘোষ তৎকালীন বেলেঘাটার প্রার্থী ছিলেন তিনি এবং এই মুহূর্তে জয়ী এমএলএ হয়েছেন তিনি। তো সেই কুণাল ঘোষ কি বলেছিলেন প্রেস কনফারেন্স আপনারা একবার শুনুন এই সুব্রত গুপ্ত সম্বন্ধে, তারপর আসছি বিস্তারিত ব্যাখ্যায়। কিভাবে মনোজ আগরওয়াল সুব্রত গুপ্ত এই পর্যবেক্ষকদের উপর চাপ সৃষ্টি করছে, কিভাবে মনোজ আগরওয়াল সুব্রত গুপ্ত এই পর্যবেক্ষকদের উপর চাপ সৃষ্টি করছে। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য এবং তৃণমূল কংগ্রেস যখন বারংবার একদম অভিযোগ করছে যে এসআইআর সম্পূর্ণ প্রক্রিয়াটা, সেই এসআইআর প্রক্রিয়াটার মধ্যে যেভাবে মানুষের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, যেভাবে 27 লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না, একদম 58 লক্ষকে প্রথমে বাদ দিয়ে দেওয়ার পরেও 27 লক্ষ মানুষ ভোট দিতে পারলেন না, সেই ব্যবস্থাটা করেছে ইলেকশন কমিশন এবং তাদের ভোটার লিস্টটা তারা ফ্রিজ করে দিল। 27 লক্ষকে বাইরে রেখেই তাদের ভোটার লিস্টটা তারা ফ্রিজ করে দিল। 27 লক্ষ মানুষ জানাতেই পারলেন না তারা কোন পার্টিকে পছন্দ করেন। সেইভাবেই পশ্চিমবঙ্গের সরকার তৈরি হলো। এটা যখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে বারংবার তৃণমূল কংগ্রেস অভিযোগ জানাচ্ছে, তারা যখন এখনো পর্যন্ত মেনে নেয়নি যে
হারটা তাদের মাথায় এসেছে, যে হারটা পশ্চিমবঙ্গের মানুষ তাদের হারিয়েছে, সেই হারের জায়গাটা তারা যখন এখনো মেনে নিতে পারছেন না। একদম গতকাল আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করতে গিয়ে তিনি বলেছেন, এটা আমরা হারিনি, আপনারা মাথায় রাখুন আমরা হারিনি, সেটা একদিন বেরোবেই। কিভাবে সত্য বেরোবে আমরা জানি না, তবে অবশ্যই তারা যে অভিযোগটা করছে সেটা তো কোথাও গিয়ে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে এই যে অভিযোগটা তারা করছিল সেটা কোথাও না কোথাও অন্তত সত্যতা কিছুটা হলেও থাকতে পারে। এই বক্তব্য তো কোথাও গিয়ে একটা ন্যারেটিভ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এবং সেটা তো সরাসরি তাদের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া হলো। আমরা জানি না নতুন সরকার কিসের ভিত্তিতে এই ধরনের একটা সিদ্ধান্ত একদম প্রথম দিনই নিল। যেদিন মুখ্যমন্ত্রী শপথ বাক্য পাঠ করলেন সেই দিনই কেন দরকার হলো হঠাৎ করে সুব্রত গুপ্তকে একদম নির্বাচন কমিশনের যে দপ্তর সেখান থেকে তুলে এনে মুখ্যমন্ত্রী একদম সম্পূর্ণ কন্ট্রোলটা দিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রীর দপ্তরের সম্পূর্ণ কন্ট্রোলটা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার হাতে চলে যাচ্ছে। এবং আমরা এক সময় যেমন রীতিমতন খবর করতে আমরা দেখেছিলাম যে আলাপন বন্দ্যোপাধ্যায়, তাকে একদম মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা হিসেবে রেখে দেওয়া, এবং সেটা একটা রীতিমতন তৎকালীন সময় ভারতীয় জনতা পার্টি বলেছিল এটা একটা প্রাইজ পোস্টিং দেওয়া হলো, তারা তখন বিরোধীদের জায়গায় ছিল। তো এখন যারা প্রধান বিরোধীদের জায়গায় তাদেরও তো একই বক্তব্য থাকবে যে ভোটটাকে যারা ভালোভাবে কন্ট্রোল করেছে তাদেরকে এইভাবে প্রাইজ পোস্টিং দিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো আদতে ঘটনা নয়, সেটা তো কেউ বিশ্বাস করতে চায় না। মানুষ বিশ্বাস করতে চায় এই মুহূর্তে সাধারণ মানুষ ভোট দিয়েছে, মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের যে সরকার তাদের যে অত্যাচার তাদের যে দুর্নীতি ছিল সেটাকে মানুষ শেষ করেছে, এবং মানুষ কোথাও একটা পরিত্রাণ পেতে চেয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার, এবং সেই সরকার এসেছে। এবং এই জায়গাটা সুব্রত গুপ্তকে যদি নিয়োগ করতেই হতো এই জায়গাতে একই পদে, তাহলে সেটা 3 মাস 6 মাস পর করা যেত না? এখন অন্য কাউকে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা যেত না? কিংবা একদম প্রধান উপদেষ্টা হিসেবে কাউকে না রেখে সরকার চালানো যেত না? শুভেন্দু অধিকারী তো এত বছর ধরে সরকারের সঙ্গে ছিলেন, সরকারের মন্ত্রী ছিলেন, তিনি তো জানেন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম কিভাবে করতে হয়, একেবারে অনভিজ্ঞ লোক তো তিনি নন। তো সেই জায়গা থেকে কেন সুব্রত গুপ্তকে এই মুহূর্তে সরাসরি একদম প্রধান উপদেষ্টা করিয়ে একদম চোখে লাগার মতন একটা বিষয় এই মুহূর্তে এই সিদ্ধান্তটা কেন গ্রহণ করলো, কারা গ্রহণ করলো আমরা জানি না। তবে যারাই গ্রহণ করে থাক না কেন, তারা যদি এই সিদ্ধান্তটা এই হিসাবে গ্রহণ করে থাকে যে আমরা এখন সরকারে এসেছি, আমরা যা ইচ্ছা করব, কারোর কিচ্ছু বলার নেই, তাহলে কিন্তু অবশ্যই একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, তেমন কিন্তু সংশ্লিষ্ট মহলের বিভিন্ন বিশ্লেষকরা মনে করেন। অবশ্যই এই মুহূর্তে এই যে সিদ্ধান্তটা সামনে আসার পর থেকে কিন্তু রীতিমতন আলোচনা শুরু হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস এটাকে যে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সেটা কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং আপনাদেরকে মনে করিয়ে দিই আরো একবার, তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি একদম সরাসরি দুটো যে দল, প্রধান বিরোধী দল এবং শাসক দল ভারতীয় জনতা পার্টি, এই দুটো দলের মধ্যে পশ্চিমবঙ্গে যে সদ্য ঘটে যাওয়া নির্বাচন সেটার পার্থক্য কত বলুন তো? টোটাল ভোট যে সংখ্যাটা সেটার পার্থক্য 32 লাখ, এবং এই 32 লাখ ভোট যে পার্থক্যটা তৈরি করে দিল সেটার পার্সেন্টেজটা 45% ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। এবং তার সঙ্গে আরেকটা হিসাব আমাদের মাথায় রাখতে হবে, 45% যদি রাজ্যের শাসক দল পেয়ে থাকে তাহলে কিন্তু তাদের বিপরীতে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস একা নয়, আইএসএফ, বাম, কংগ্রেস প্রত্যেকে দাঁড়িয়ে আছে, এবং সবাইকে নিয়ে কিন্তু 55% মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, এটাও তাদের মাথায় রাখতে হবে। এবং তাদেরকে কন্টিনিউয়াসলি 55% মানুষকে মোবিলাইজ করার চেষ্টা করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। তারা বোঝাতে চাইছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে যে আমরা হেরে যাইনি, আমাদেরকে হারানো হয়েছে। এই ন্যারেটিভটাকে কোথাও গিয়ে একদম প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপটা কোথাও একদম মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি একদম রিজাইন করলেন না তার পদ থেকে, তিনি দেখাতে চাইলেন যে আমি হেরে যাইনি, আমি হার স্বীকার করব না। তিনি তার যে সোশ্যাল হ্যান্ডেল সেখানে এক্স চিফ মিনিস্টার কথাটা লিখলেন না, তিনি চিফ মিনিস্টার 15, 16, 17 লোক বিধানসভা, ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি সেটা লিখলেন। সেই জায়গাগুলোতে এই মুহূর্তে আরো একটা অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হলো না? অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বিরোধী হিসাবে প্রথম তাদের যে অস্ত্রটা সরকারের বিরোধিতা করার ক্ষেত্রে সেটা পেয়ে গেল নাকি, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। অবশ্যই সুব্রত গুপ্তর সম্বন্ধে, সুব্রত গুপ্তর সামগ্রিক পারফরমেন্স সম্বন্ধে
কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবারে যেভাবে ভোট হয়েছে, আমরা শুনিনি বামেদের মুখ থেকে কোনো অভিযোগের কথা, আমরা শুনিনি কংগ্রেস, জাতীয় কংগ্রেস তাদের মুখ থেকে কোনো অভিযোগের কথা, আমরা শুনিনি তৃণমূল কংগ্রেস তাদের মুখ থেকেও কোনো অভিযোগের কথা। ভোটের দিন অর্থাৎ 23 তারিখ এবং 29 তারিখ, তার পরবর্তীতে বিভিন্ন অভিযোগের কথা সামনে এসেছে, কিন্তু এই ভোটের দিন এত শান্তিপূর্ণ ভোট, এটা অবশ্যই কমেন্ডেবল একটা কাজ করেছেন সুব্রত গুপ্ত কিংবা মনোজ কুমার আগরওয়াল তারা। কিন্তু এই মুহূর্তে সুব্রত গুপ্ত তাকে তুলে এনে যদি একদম মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা করে দেওয়া হয়, সেটা নিয়ে তো প্রশ্ন ওঠেই, এবং সেই প্রশ্ন যে বিরোধীরা তুলবেই এই মুহূর্তে, কিন্তু অবশ্যই সেটা সময়ের অপেক্ষা এবং সেটাই বাস্তবিক চিত্র। অবশ্যই এই সরকার অত্যন্ত অনেক আশা নিয়ে এসেছে, মানুষের অনেক আশার উপর ভিত্তি করে এসেছে একটা সরকার, নতুন সরকার, এবং 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হেজিমনিটাকে শেষ করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার যখন এসেছে, তখন তাদের আরেকটু বোধহয় ধরে খেলা উচিত, আরেকটু বোধহয় ধরে ধরে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত, যাতে এত সহজে বিরোধীরা তাদের দিকে আঙুল তুলতে না পারে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, আমি তরুণ ঘোষ। গোসাঘরে খিল দিয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহামান্না শ্রী 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 শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বাড়ির বাইরে বেরোচ্ছেন না। পিসি ভাইপো গোসাঘরে খিল দিয়েছে। এখন বাইরে সমস্ত লোকজন চোর 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 করে ঘুরে বেড়াচ্ছে। পিসির বাড়ির সামনে তবু 2-4টে সিকিউরিটি আছে, এক্স-সিএম। এদিকে অভিষেকের বাড়ির সামনে তো বিলকুল ফাঁকা। যে পাচ্ছে ওই বাড়ির গেটের সামনে, শান্তিনিকেতনের গেটে তৃণমূলের পতাকাকে খুলে দিয়ে ওইখানে বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। আর তাতস্বরে মাইক বাজিয়ে চোর তৃণমূল চোর, চোর তৃণমূল চোর, তৃণমূলের সর্দার তুই বেরো, তোর হবে মারধর। এই হচ্ছে গান। আর গানের যা সমস্ত কথাবার্তা পরবর্তীগুলোকে সেগুলো না উল্লেখ করাই ভালো, তাতে পরে আপনারাও লজ্জা পাবেন আর আমারও বলতে একটু কুণ্ঠা বোধ হচ্ছে। এই হচ্ছে প্রাথমিক পর্যায়। এরপরে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা বলা খুব মুশকিল, কারণ জনতার রোষ এত যে উনি তো কাউকে শান্তিতে থাকতে দেননি। এই পিসি ভাইপো কাউকে শান্তিতে থাকতে দেয়নি। জনগণের উপরে স্টিম রোলার চালিয়েছেন, একের পর এক নির্যাতন, অর্থের অপচয়, মুসলমানদের ভুল বোঝানো, তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া, এবং মুসলমানরা সব এখন বুঝে গিয়েছে। এখন এই যে ছবি টবি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু হিন্দুদের সঙ্গে ওই ফেস টুপি পরা মুসলমানরাও আছে, তারাও এসে 2-4টে কথা বলে যাচ্ছে। তাকে আটকাবেন উনি? আগে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন তার তো সিকিউরিটি আছে, মেনে নেওয়া যায়, কিন্তু অভিষেককে একজন সাধারণ এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তার সুরক্ষার জন্য ব্যাপক পুলিশি ব্যবস্থা, 19টা গাড়ির কনভয়। ওই কালকে শুনলেন, একদিন শোনালাম যে তার স্ত্রী এপার থেকে ওপারে যাবেন মন্দিরে পুজো দিতে, 2 ঘন্টা রাস্তা বন্ধ থাকতো, এপার থেকে ওপারে গিয়ে পুজো দেবেন। মানুষের দুর্দশার সীমা ছিল না। ওই অঞ্চলে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এবার সাধারণ পাবলিকের কি অবস্থা বলুন? ওই একদম ওই মোড় থেকে আপনার কালীঘাট মোড় থেকে আপনার এই দিকে আসতে মোটামুটি যদি হেঁটে আসেন তাহলে 1 ঘন্টার বেশি সময় লাগবে। বয়স্ক মানুষদের কি অবস্থা হতো? অটো চলতে দিত না, সেখানেও ঘোর তল্লাশি। অটোওয়ালা বিরক্ত হয়ে রাস্তা ছেড়ে দিয়েছিল। মানুষের পদচারণা ছাড়া কোনো উপায় ছিল না, তাও ওই ব্যারিকেড পেরোতে গেলে 1000টা ঝামেলা। এবং রাজ্য শাসন কি এইভাবে হয়? রাজ্য শাসন এইভাবে হয় না। ক্ষমতা বলেছিলেন, ক্ষমতা কারো দীর্ঘস্থায়ী হয় না।
কাল অন্যের কাছে ছিল, আজকে আমার কাছে এসছে, আবার আগামী দিন অন্যের কাছে চলে যাবে। এ তো পরিবর্তনশীল, সময়ের চাকা ঘুরছে। এখন দিদিমণি এখন বিপদে পড়ে তিনি এখন সব দলকে কাছে টানছেন, বাম, কংগ্রেস, এসইউসি, যারা এককালে তাকে সমর্থন করতেন, বামপন্থী ছাড়া। এখন কেউ আর সাড়া দিচ্ছে না। তিনি বলেছিলেন, আমি 4টে থেকে 6টা অবধি আমি অফিসে বসে থাকবো, কেউ যদি আসতে চায় তাহলে আসতে পারে। তার রিয়াকশনে কি বেরিয়েছে জানেন? খবরের কাগজে আপনাদের দেখাচ্ছে। মমতার আহ্বানে নায়ের সুর বেশি। না সুরই ভারী। এখানে লিখছে বিরোধীদের সর্বভারতীয় মঞ্চ ইন্ডি জোট, মানে ইন্ডিয়া যাকে বলে, ইন্ডি জোটের তো পিন্ডি উনি নিজে পাকিয়ে দিয়েছেন। এত ইন্ডির নামে গালাগালি করেছেন। ইন্ডির শরিক হলেও বিজেপির বিরুদ্ধে তিনি একমাত্র লড়েছেন বলে বারবার দাবি করেছেন। মানে ইন্ডিকে ছোট করেছেন। যে গাঁটবন্ধন ছিল, বিভিন্ন দলের যে গাঁটবন্ধন ছিল, সেটার নাম ছিল ইন্ডিয়া, মানে INDIA করে দিয়ে তো সেটাকে ইন্ডিয়া করা হয়েছিল। তৃণমূল কংগ্রেস নির্বাচনে ভরাডুবির পর, তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভরাডুবির পরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জাতীয়তাবাদী বিভিন্ন দল, বাম, অতি বামেদের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে মমতার প্রথমেই এই আহ্বান ফিরিয়ে দিয়েছে CPM। কার্যত একই সুর বামফ্রন্ট শরিকদেরও। বাম জমানায় শেষ দিকে তৃণমূলের সঙ্গী থাকা বাম দল এসইউসি জানিয়ে দিয়েছে তাদের কাছে এমন কোনো প্রস্তাব আসেনি, এলেও তারা বিবেচনা করবে না। মমতার আহ্বানের পরিপ্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীর কটাক্ষ, এখন দিদি বিপদে পড়েছেন, তাই বাঁচাও বাঁচাও করে ডাকছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন তীব্র হতাশায় ভুগছেন। তার দাবি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর কাছে হাত জোর করেই দাঁড়াতে হবে। এসইউসির কেন্দ্রীয় কমিটির সদস্য অমিতাভ চট্টোপাধ্যায় রবিবার বলেছেন, এমন পরাজিত হয়ে মমতা অনেক কথা বলেছেন। এখন পরাজিত হয়ে উনি অনেক কথা বলছেন, আর আমাদের কাছে এসব কথার কোনো মূল্যায়ন নেই, ফলে জবাব দেওয়ার প্রয়োজনই নেই। এই পরিপ্রেক্ষিতে বামপন্থী রাজনীতির ভিত্তিতে বাম ঐক্যের পক্ষে জোর দিয়েছেন অমিতাভ। পাশাপাশি তৃণমূল ছেড়ে CPM-এ কেউ যোগদান করতে চাইলে তাদের অবস্থান কি, তাও স্পষ্ট করে CPM-এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, অপরাধী, তোলাবাজ, দুর্নীতিবাজ এবং সাম্প্রদায়িক পরিচয় রয়েছে এমন কাউকে কোনো মূল্যেই দলে ঢুকতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষ এবং প্রান্তিক জনগণ ও তাদেরকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে। এর মধ্যে একদা নো ভোট টু বিজেপি স্লোগান দেওয়া এবং এবার বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করে ভোটের লড়া CPI-ML লিবারেশন কিছুটা ভিন্ন সুর সামনে এসেছে। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া রয়েছে, সেখানে কংগ্রেস, বাম সবাই আছে, দরকার হলে আমরা সেখানেই যাব। পশ্চিমবঙ্গে বিজেপি সন্ত্রাসবাদ কায়েম করতে চাইছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। সাধারণ ব্যাপার। তার মানে হচ্ছে গিয়ে, মানে উনি যে অ্যাপিল করেছিলেন, সে অ্যাপিলে কেউ সাড়া দিচ্ছে না। তার পাশে কেউ নেই, না আছে সাধারণ মানুষ, না আছে পুলিশ, না আছে প্রশাসন, না আছে রাজনৈতিক দলগুলো। তিনি বিলকুল একা। আমি বহুদিন আগে থেকে আপনাকে বলছিলাম না যে যখন ওয়েস্ট বেঙ্গলের মানুষ যখন সরিয়ে দেবে, পুরো তেজপাতা করে দেবে, মানে শুকনো তেজপাতা, ওই রান্নার গন্ধ ছাড়া তার কোনো আর, মানে শুকলে গন্ধ পাবেন, আদারওয়াইজ পড়ে থাকলে রাস্তায় কেউ দাম দেবে না, কাকেও খাবে না। এখন তৃণমূলের সেই অবস্থা হয়ে গেছে। এখন ভাইপো যদি বেরোয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় প্রাণীটি যদি বেরোয়, তাহলে পরে গণধোলাই হতে পারে। তাই দরজা জানলা বন্ধ করে একেবারে গোঁসা ঘরে খিল দিয়েছেন দুইজনে। 7 দিন পার হয়ে গেছে, 4 তারিখ পার হলে উল্টো ঝুলিয়ে লটকাবো বলা
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আর দেখা যাচ্ছে না, কারণ তাকেই তো এখন উল্টো লুটকিয়ে পাবলিক ঝুলিয়ে পেটাবে। ওই সামনের যে ল্যাম্পপোস্টটি আছে, ওই ল্যাম্পপোস্টেই ঝোলাবে, ঝুলিয়ে দিয়ে দেবে। ক্ষমতায় থাকলে না অনেক কিছু বলা যায়, এই ক্ষমতা চলে গেলে যেমন এই বাংলাদেশের ইউনূসের অবস্থা হয়েছে, এখন লাইন দিয়ে বসে থাকতে হয় তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য, তার সম্মানে লাগে বুঝি। এটাই হচ্ছে ক্ষমতার অপব্যবহারের ব্যাপার। এখানে কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় সরে গিয়েছেন, তিনি মেজাজে প্র্যাকটিস করেছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ব্যারিস্টার ছিলেন। জ্যোতি বসু তিনি আগে থেকেই অবসর নিয়েছেন ইন্দিরা ভবনে, তিনি ওখান থেকে রীতিমতো যাতায়াত করতেন, একা একা, তার কোনো সিকিউরিটির বালাই ছিল না, তিনি পার্টি অফিসে যেতেন। বুদ্ধদেব বাবু ক্ষমতা হারিয়ে চলে গিয়েছেন, তিনিও একা একা পার্টি অফিসে আসতেন, তিনি ওই পার্টির গাড়িতে আসতেন, পার্টির গাড়িতে চলে যেতেন। কেউ তাদের কিন্তু তাড়া করতো না, কেউ বলতো না চোর চোর। তাহলে এনাকে বলে কেন চোর? লক্ষ লক্ষ কোটি টাকা ইনি সরকারের এবং বিভিন্ন মানুষের সরিয়েছেন, তছরূপ করেছেন। ওনার জেল তো অবশ্যম্ভাবী, এই যে পিসি ভাইপোর জেল অবশ্যম্ভাবী। কারণ শুভেন্দু প্রথম বৈঠকে বসছে। আর একটা খবর বলে দিই, গতকালকে শুভেন্দু ঘুরে ঘুরে মুসলিম মহল্লায় 10টা মন্দির, 10-12টা ছোট বড় 10-12টা মন্দির আছে, সেই মন্দিরগুলো তালা দিয়ে দিয়েছিল মুসলমানরা, সেই তালা ভেঙে উনি মন্দির খুলে দিয়েছেন। আর স্থানীয় যে ওসি আছে তাকে তার নাম্বার নিয়ে রেখে দিয়েছেন, বলেছেন প্রতি সপ্তাহে আমি খোঁজ খবর নেব এই মন্দিরে কোনো অত্যাচার হচ্ছে কিনা। আর ওখানে যখন শুভেন্দু গিয়েছে তখন মুসলিম এলাকা বিলকুল ফাঁকা। হ্যাঁ, মুসলিমরা তো ভোট দিয়েছেই, আমি বলেছি না রাষ্ট্রবাদী কিছু মুসলিম আছে, তারা বিজেপিকে ভোট দিয়েছে, তারাই ওই রাষ্ট্রবাদী মুসলিম, তারা ফেস টুপি পরা, তারাই ওখানে গিয়ে চেল্লাচ্ছে চোর 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 চোর। আর যত চোঙা আছে সব চোঙা একেবারে অভিষেক ব্যানার্জি শান্তিনিকেতনের মুখো করে দিয়েছে। ভবানীপুরের বিভিন্ন অঞ্চলে, মানে মুখ্যমন্ত্রীর নির্বাচনী অঞ্চলের প্রত্যেকটা রাস্তার মোড়ে ওই চোর চোর গান চলছে। আর তার যা ভাষা, সেই ভাষা না বলাই হলো। সুতরাং আজকে যারা ক্ষমতায় আছে তারা মনে রাখবেন, ক্ষমতা যখন চলে যাবে তখন কিন্তু আপনি এই আকাশে যদি উড়ে বেড়ান তাহলে পরে আপনাকে আছড়ে মাটিতে পড়তে হবে। ক্ষমতা আসে, ক্ষমতা যায়, ক্ষমতার অপব্যবহার করবেন না, সেটা আমি সবাইকে বলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, সেটা হচ্ছে বিকেলবেলা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জামাত কানেকশনের যে কথাটা আমি বলছিলাম, জামাত কানেকশনের আমি এটা ভিডিওটা করব, যেটা আমি আটকে রেখে দিয়েছিলাম, ওই ভিডিওটা আমি আজকে বিকেলে করব। ধন্যবাদ সবাইকে।